আমরা এগোই। কেরালা আয়াঙ্কালি কথাগুলো একেবারে যেন পরিচিত। কালী কলকাতা, কেরালা সব কপূর্বক, কিন্তু তাহলেও আমাদের নায়ক এবং নায়কের যে যুদ্ধক্ষেত্র, আমি কর্মক্ষেত্র বলবো না, যুদ্ধক্ষেত্র, সে বহু দূরবর্তী। এই ভারত ভূখণ্ডের একেবারে দক্ষিণ পশ্চিমে আরব সাগরের বা নিচে ভারত মহাসাগরের ওপরে অবস্থিত। আমাদের নায়ক আয়াঙ্কালি। আয়াঙ্কালি জন্মেছিলেন 1863 সালে, অর্থাৎ রাজা রামমোহনের জন্মেরও 11 বছর পূর্বে। আমরা জানি রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম পথিক, বা রবীন্দ্রনাথের ভাষায় ভারত পথিক। তিনি ভারতবর্ষে রিফর্ম মুভমেন্ট শুরু করেছিলেন, সতীদাহ প্রথা, আরো কিছু কিছু যেগুলো আসলে সোশ্যাল রিফরমেশন নয় বা দেশ সম্পর্কিত কিছু নয়, ওগুলো একমাত্র ওই উচ্চ বর্ণের ব্রাহ্মণদের মাঝে যে সতীদাহ প্রথা ছিল তা। কিন্তু দেখা যাচ্ছে যার ইতিহাস চেপে রাখা হয়েছে, যার ফলে আমি এই যে দলিত করে রাখা, আমরা দলিত বলতে ভাবি যে মানুষ, না, এদেশের সাহিত্যকেও ওই আর্য কেন্দ্রিক সাহিত্য নয়, চিন্তা নয়, দর্শন নয়, ইতিহাস নয়, ভূগোল নয়, সেগুলোকে দাবিয়ে রাখা হয়েছে, পদদলিত করে রাখা হয়েছে, সামনে আসতে দেয়নি। যতই তার মহত্ব থাক, তার এফেক্টিভিটি থাক সমাজের পরিবর্তনের দিকে, সেগুলোকে আনা হয়নি। এই আয়াঙ্কালি 1863 সালে জন্মেছিলেন তিরুবনন্তপুরম শহরে, কেরালা তখন পুরোপুরি ব্রিটিশের সাম্রাজ্যের অন্তর্গত নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ত্রিবেন্দ্রামের রাজার সঙ্গে। ওনার মায়ের নাম ছিল মালা, মনে হয় যেন বাঙালি নাম, আর বাবার নাম ছিল আয়ার। আমি ওনার একটাই জীবনী খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম, তা থেকে সামান্য একটু পড়ি, তারপরে নিজের আলোচনাগুলো, কারণ আমি একটু তীক্ষ্ণভাবে বলি, খুলে খালে বলি। যারা একটু রেখে ঢেকে লিখেছেন তারাই কি লিখেছেন, তাই একটু প্রথমে আমি পড়ে শোনাই। During the earlier phase of his career, his policy was to attack the caste Hindu oppressors. এখানে বোঝা যাচ্ছে অ্যাটাকিং, হাত জোড় করে থাকা, কিংবা ডায়ালগ, যুক্তিতর্ক। এখন যেমন ইরান
আর আমেরিকা করছে সেরকম নয়, ওই একেবারে মিসাইল চলবে। It was a form of natural and a raw protest, মানে যাকে বলে মার কা বদলা মার হ্যায়, খুন কা বদলা খুন হ্যায়। It was a raw protest because his caste people were suffering from brutalities of caste Hindus. তাহলে ব্রুটালিটি ওই যিশুর মতন এক গাল পাতিয়া দিবে, এক গালে চড় মারিলে অপর গাল পাতিয়া দিবে, এই অবস্থাটা আমাদের হিরো আয়াঙ্কালী পছন্দ করেননি। It was a form of natural and raw protest because his caste people were suffering from brutalities of caste Hindus, particularly the Nayars. নাইয়ারদের সম্পর্কে পরে বলবো আমি। Therefore, social activism of Ayankali can be considered as a spontaneous revolt of the oppressed. ওই যে ওরা মারল, তার ফলে ভাই কেন মারছিস কি, মারার সঙ্গে সঙ্গে উল্টো থাপ্পড় মেরে তারপরে কথা। তাহলে আমার কথায় নয়, আমি একটু পড়ে শোনালাম, যাদের বই পাবলিশাররা ছেপেছে। খুব বেশি কড়া লিখলে পাবলিশারদের তো ইন্টারেস্ট থাকে, তাদের বই বিক্রির মুনাফা চাই। প্রফিট ইজ দ্য মোটিভ ফর দ্য পাবলিশার্স। তারপরেও তারা আরো ভেতরে যে কি আছে সে ভয়ঙ্কর সমস্ত ব্যাপার স্যাপার আছে। তো যাকে সেগুলো থাক, আমি ইতিহাসের প্রেক্ষাপট টেনে কথা বলি। তাহলে দেখা যাচ্ছে রাজা রামমোহনের অন্তত 11 বছর আগে জন্মে এই একটি ছেলে, সে ব্রাহ্মণ এবং নাইয়ারদের বিরুদ্ধে মার কা বদলা মার হ্যায় এই কথাটা কি করে কেরলে দাঁড়িয়ে উচ্চারণ করতে পারছে? এই কথাটা উচ্চারণ করবার আয়াঙ্কালীর একটা সুযোগ বা ক্ষমতা হয়েছিল। তার কারণ তার বাবা, যার নাম নাইয়ার, ওই নাইয়ার হচ্ছে একটা কাস্ট গোষ্ঠী, আর এটা তার বাবার নাম, কমন নাউন আর প্রপার নাউন। তো ওই পরেরটা হচ্ছে কমন নাউন, এটা প্রপার নাউন। তা এখন এই নাইয়ার ভাগ্যক্রমে অসাধারণ এক শারীরিক শক্তিশালী চেহারার অধিকারী ছিলেন। ফলক্রমে কি হয়েছিল, ওখানকার রাজা তাকে বডিগার্ড বা দেহরক্ষীর চাকরি দিয়ে দিল। এখন রাজার দেহরক্ষী এবং খুব ওস্তাদ দেহরক্ষী হওয়াতে তার পরিষেবায় পরিতুষ্ট হয়ে মহারাজ ওকে 18 একর জমি দিয়েছিল। অর্থাৎ পরিবারটির যেমন রাজ পরিবারের ডান হাত হয়েছে, তেমনি আবার পায়ের নিচে কিছু অর্থনৈতিক শক্তিও ছিল। সেই বাপের ছেলে আয়াঙ্কালী, সে বুঝতেও পারেনি যে সে একটি আনটাচেবলের ছেলে।
আনঅ্যাপ্রোচেবল কাস্টের ছেলে। কারণ ওই রাজবাড়ির দেহরক্ষীর সম্ভ্রান্ত ছেলেটা, সেও সুদর্শন, 6 ফুট 3-4 ইঞ্চি দীর্ঘদেহী। সেই আয়াঙ্কালীর সামনে কেউ তো তার সঙ্গে ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশনের ব্যবস্থা করবে না। সে জানেই না যে এইরকম একটা অস্পৃশ্যতা নামক একটা বিষয় সমাজে আছে। কিন্তু একদিন ও দাঁড়িয়ে আছে, ওর এক বন্ধু, যে সম্পর্কিত বন্ধু, রিলেটেড, অর্থাৎ সমান জাতের, ওনার জাতি ছিল পুলায়ার। পুলায়ার আমাদের প্রেসিডেন্ট মিস্টার নায়ারের এ ছিল আর কে নায়ারের পারাবন, আর এই আয়ানকালী হচ্ছে পুলায়ারদের ছেলে। সেই পুলায়ারদের একটি ছেলেকে ওর বন্ধু তাকে মারধর করছে, গালাগাল দিচ্ছে। কারা করছে? নাইয়াররা। এই নাইয়ার কারা? নাইয়াররা হচ্ছে ব্রাহ্মণের থেকেও মাঝে মাঝে গড়বড়ে লোক। কারণ এই বলা হয় বাঁশের থেকে কঞ্চি দর। এই নাইয়াররা হচ্ছে ব্রাহ্মণদের শ্বশুর। নাইয়াররা হচ্ছে কেরলের সমস্ত ভূসম্পত্তির অধিকারী। সুতরাং চতুর ব্রাহ্মণেরা নিয়ম করে রেখেছিল যে নাইয়ারদের মেয়েকে বিয়ে করবে বামুনে। বামুনদের প্রথম পুত্র মন্দিরের ইনকামটা খাবে, আর ছোট পুত্র ওই নাইয়ারদের মেয়েকে বিয়ে করে তাদের সম্পত্তি হরপ করে নেবে। এবং এই নাইয়াররা মেয়েগুলো, বউগুলো বিছানাতে টাচেবল, আদারওয়াইজ অলমোস্ট আনটাচেবল। এখন এই নাইয়াররা ওকে মারছে। ও দেখে ছুটে গেছে, তোরা আমার বন্ধুকে মারছিস। তখন যে সমস্ত গালাগাল, যে সমস্ত শব্দ, যে সমস্ত ব্যবহার, তাতে ও বুঝলো যে এই প্রথম সে জানতে পারলো যে আচ্ছা এরা আনটাচেবল। ও ছুঁয়ে দিয়েছে, অ্যাপ্রোচ করে ফেলেছে। এই রাস্তা দিয়ে আনটাচেবলরা, পুলায়াররা চলাফেরা করবে না, অথচ সেইখান দিয়ে চলাফেরা করেছে বলে মুখ ফুলিয়ে। কারণ ওই আয়াঙ্কালীর বন্ধু তো, সুতরাং ওকে জানতে পেরে পেটাই দিচ্ছে। আয়াঙ্কালী একদম রুখে দাঁড়িয়েছে। ওই অত লোককে উল্টো পেটাই দিয়ে বন্ধুকে ছাড়িয়ে এনেছে। ছাড়িয়ে এনে গভীরভাবে সে চিন্তা করছে, হোয়াট ইজ দিস? এটা তো একটা নিরবিচ্ছিন্ন, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো একটা সামাজিক বিষয়। তখন ধীরে ধীরে সে আবিষ্কার করছে যে ওই পুলিয়ারা, ওই পারাবনরা, অন্যান্য যে সমস্ত স্পৃশ্য জাতিগুলো আছে, জাতগুলো আছে, তারা তো ওইখান দিয়ে এইভাবে চলে। তখন কেরলে ওই রাজার রাজত্বে কি নিয়ম ছিল যে গলায় একটা মোটা গরু বাঁধা দড়ি সবসময় কণ্ঠহারের মতন পরে রাস্তায় বেরোতে হবে। কারণ গলায় যদি ওরকম একটা মোটা দড়ি থাকে বাঁধা, তাহলে দূর থেকে নাইয়াররা, ব্রাহ্মণেরা, অন্যরা বুঝতে পারবে যে একটা আনটাচেবল আসছে, আনঅ্যাপ্রোচেবল আসছে। তারা সরে যাবে, তারা দূরে দাঁড়াবে। এক তো আছে যে এই সমস্ত অঞ্চল দিয়ে তোমরা যেতেই পারবে না, সেখানে যায় না। কিন্তু যেখান দিয়ে যেতে পারে সেখানেও যাতে তাদের দূর থেকে আইডেন্টিফাই করা যায়, সেই জন্যে গলায় ওই দড়ি বেঁধে রাখত। আয়াঙ্কালী সমস্ত পর্যালোচনা করে বুঝলেন এর বিরুদ্ধে তো
প্রচন্ড যুদ্ধ করতে হবে। এখন যুদ্ধ তো এইভাবে এক আধজনকে মেরে হবে না। আর যখন এই যে অসহায় অন্যান্য ছেলেরা, ইয়াং গ্রুপ, একটা বিরাট গ্রুপ দেখছে এরকম একজন সাহসী দুঃসাহসী মানুষ, একটা প্রোটেক্টর, একটা ঢালের মতন এসে দাঁড়িয়েছে, তার পেছনে এসে এরা ভিড় করে দাঁড়ালো, দাদা तुम हम सबको बचाओ, तुम्हारा लिए हम खून देने को तैयार हो। তখন আয়াঙ্কালী, আমরা সবাই জানি কেরালাতে ওই মার্শাল আর্টের শিক্ষা আছে, খুব প্রচলন আছে, ওরা মার্শাল আর্ট ওস্তাদ। এবং কেরালে যেহেতু আয়াঙ্কালীর বাবা বডিগার্ড ছিল, ছোটবেলা থেকে আয়াঙ্কালী মার্শাল আর্টে কিছুটা ট্রেন ছিলেন। তিনি তখন এই সমস্ত যুবকদের নিয়ে তার একটা ট্রুপ বানালেন, একটা বাহিনীর মতন, একটা ফোর্স, এবং ট্রেন্ড, লড়াইতে ট্রেন্ড। এবং এত বেশি সাহস এবং শক্তি হয়ে গেছিল আয়াঙ্কালীর গ্রুপের, যে আয়াঙ্কালী মাঝে মাঝে এক একদিন দুপুরবেলা, এই চলো গাড়ি সাজাও, গরুর গাড়ি সাজিয়ে ওই কাপড় চোপড়ের নিচে অস্ত্র শস্ত্র রেখে, চলো আজকে অমুক রাস্তা দিয়ে যাব, যেমন রেড রোড দিয়ে গেলে ইংরেজরা মারবে। আশুতোষ মুখার্জি একদিন ওই রেড রোড দিয়ে চললেন কলকাতায়, সেরকম আয়াঙ্কালী সেই সমস্ত রাস্তা দিয়ে, সেই সমস্ত এলাকা দিয়ে নিয়ে ওইখান দিয়ে চলতেন। চলার পরে শুধু চলতেন না, মাঝামাঝি রাস্তায় যে পরিচয় ঘোষণা করতেন, আমরা পলিয়া। আর সবাই রে রে করে মারতে আসতো। সঙ্গে সঙ্গে ওই মার্শাল আর্টে সুশিক্ষিত তার সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়তো, সকলকে মারধর দিয়ে বেরিয়ে আসতো সেখান থেকে। এইভাবে এক ধরনের গরিলা ফাইট চালিয়ে যাচ্ছিলেন। এবং একদিন উনি বললেন যে, এই ওরা সবাই এরকম গলায় মোটা মোটা দড়ি বেঁধে ঘোরে কেন? ওরা সোনার চেন পরে, আর তোরা এরকম দড়ি দিয়ে এরকম একটা চেন পরে ঘুরছিস কেন? বলে যে, भैया जी ये तो वो ब्राह्मण लोग मारेगा, ये नहीं पहनेगा तो नैयार लोग मारेगा। बोले अच्छा, कौन मारता है हम देखेगा, एकदम पहनना बंद कर दो। তবুও আয়াঙ্কালী হঠাৎ একদিন রাস্তায় দেখে যে কিছু লোক ওই দড়ি বেঁধেই যায়। উনি ওর সাকরেদদের মিটিং ডাকলেন, কি ব্যাপার, এখনো যে এই লোকগুলো দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে দেখছি, কি হলো, তোমরা কি করছো? ওদের ডাকা হলো, এই জানিস না আয়াঙ্কালী বলেছে দড়ি বাঁধা চলবে না গলায়, ফের দড়ি কেন বেঁধেছিস? বলে আমাদের না ওই দিকে গেলে বামুনেরা মারবে। আয়াঙ্কালী সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, এই বামুনে কি মারবে, এই দড়ি যদি পড়িস তাহলে আমরাই মারব। এবং প্যাদানি লাগাতেন। কোনো পুলিয়ার, কোনো আনটাচেবল, কোনো আনঅ্যাপ্রোচেবল কেউ যদি ওই গলায় দড়ি পড়ে দেখা যেত, তাকে আয়াঙ্কালীর বাহিনীর লোকেরা রীতিমতন পেটানি লাগাতো। এবং তিনি ডিউটি দিয়ে দিলেন, এই ওই মোড়ে তোরা দুজন দাঁড়াবি, ওই মোড়ে তোরা দুজন দাঁড়াবি। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ওনার সাকরেদরা দাঁড়িয়ে থাকতো, দেখ কে ওই গলায় দড়ি বেঁধে তারপরে চলছে। ধরে ফেলতো।
ধরে 2-4 থাপ্পড় দিত, বেশি মারত না, আর ওই দড়ির গলার মালাটা একসঙ্গে রেখে দিত। সন্ধ্যেতে এসে আয়াঙ্কালীর অফিসে ওগুলো ডিপোজিট হতো, কারো হাতে 1.5 কেজি, কারো হাতে 2 কেজি, কারো হাতে 1 কেজি ওই দড়ি। এভাবে আয়াঙ্কালী সমস্ত ব্যবস্থা করার চেষ্টা করলেন। এই আয়াঙ্কালীকে আমরা জানি না, ভারতবর্ষের অন্যত্র কেউই বোধহয় জানে না। হ্যাঁ, বর্তমানে ত্রিবেন্দ্রমে একেবারে বড় চৌরাস্তার মোড়ে এই বীর আয়াঙ্কালীর একটা বিরাট মূর্তি পাথরের শোভা পায়। হিরোকে অস্বীকার করতে পারেনি, কারণ আমাদের বাংলায় যেমন হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষার উপরে জোর দিয়েছিলেন যে খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। স্কুলে পাঠানোর জন্য, বিদ্যা শিক্ষা দেবার জন্য ভিক্ষা পর্যন্ত করবার নির্দেশ দিয়েছেন, শুধু না খেয়ে থাকা নয়। গুরুচাঁদ যে শিক্ষা নেই বলে আমাদের এরকম ছড়িয়ে বেড়ায়, আয়াঙ্কালীর এই জিনিসটা, এই বোধটা ছিল। তিনি শুরু করলেন বিদ্যা শিক্ষা তার আন্দোলনের, যে এই আমাদের স্কুলে যেতে দিতে হবে, আমাদের স্কুলে ভর্তি করতে হবে। আরে বললেই কি হয় নাকি? কে ওই অস্পৃশ্যদের স্কুলে ভর্তি করবে? কোন স্কুল ওদের স্থান দেয় না, কোন স্কুল ওদের স্থান দেয় না। উনি রীতিমতো 1904 সাল থেকে লাগাতার আবেদন নিবেদন রাজার কাছে, ব্রিটিশ এডুকেশন সিস্টেমের কাছে, যে আমাদের বিদ্যা শিক্ষার অধিকার দিতে হবে, দেয় না। শেষ পর্যন্ত 1910 সালে ত্রিবাঙ্কুরের দেওয়ান রাজা গোপালাচারী এবং ডাইরেক্টর এডুকেশন মিস্টার মিচেল 1910 সালে বললেন, না, এরপর থেকে সমস্ত স্কুলে আনটাচেবল হোক আর টাচেবল হোক, সকলার অধিকার খুলে দেওয়া হলো। কিন্তু দিলে কি হবে? আইন দিয়ে তো আর হবে না। সমাজ যেখানে দেবে না, ওই নায়ার, ওই ব্রাহ্মণেরা, নামমুদ্রীরা, ওরা খুলে ওদের বাচ্চাদের ঢুকতে দিচ্ছে না। তখন আয়াঙ্কালী বললেন, ঠিক আছে, আরে আমরা স্কুল প্রতিষ্ঠা করে নেব। ওই যে বাঁশের বেড়া দিয়ে, টিনের ছাদ দিয়ে বস্তা পেতে স্কুলের ব্যবস্থা হলো ছাত্রদের জন্য। 1912-13 এই 2 বছরে 5 বার আয়াঙ্কালীর তৈরি করা বাঁশের বেড়ার স্কুলগুলোকে আগুন লাগিয়ে দিল ব্রাহ্মণ আর নাইয়ারদের লোকেরা। কি বিভৎস দেশ! তারা কোনো সম্পদ চায়নি, কিছু চায়নি, শুধু লেখাপড়া শিখবো, জ্ঞান অর্জন করব। যে ব্রিটিশদের কাছে তোরা সেন্ট থমাস স্কুলে পাঠাস ছেলেদের, আমাদের ছেলেদের কিছু বিদ্যা চাই।
দেবে না, পুড়িয়ে দিলে 5 বার। তখন আয়ঙ্কালী ঘোষণা করলেন, লোক, আরে আমাদের যে স্কুল তোমরা পুড়িয়ে ছাই করে দিয়েছ, ক টাকার মালপত্র গেছে। এরপরে আমাদের স্কুলের দিকে তোমরা যদি কুদৃষ্টিতে তাকাও, তোমাদের ওই দামি দামি স্কুল বিল্ডিং গুলো আগুনে জ্বলবে। শুধু কথায় তো হয়নি, তারপরেও কিছু শত্রুতা করার ফলে আগুনই লাগিয়ে দিল স্কুলে। তারপরে ওরা একটু শায়েস্তা হলো। আয়ঙ্কালী অর্থনৈতিক সাম্য ইত্যাদির জন্য এই যে আন্দোলন করে যাচ্ছেন, স্বাধীনতার জন্য, আত্মসম্মানের জন্য, সেই ধাক্কায় উনি ওই কৃষিক্ষেত্রের যে বর্ণ হিন্দুদের অত্যাচার এবং শোষণ, তার বিরুদ্ধে বললেন, আমাদের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকার, ন্যায্য পাওনাটা না দিলে আমরা এই তোমাদের চাষবাস করব না। এবং তিনি এক ভয়ঙ্কর কৃষি বিদ্রোহ শুরু করে দিলেন 1912 সালে। ওই যে সময়টায় স্কুলও জ্বালাচ্ছে, স্কুল রক্ষার চেষ্টা হচ্ছে, সেই একই সময়ে কৃষি ধর্মঘট সমস্ত লাঙল তুলে ধরল যে তোমাদের ক্ষেতে চাষ করব না। যেটা বাংলায় একবার হয়েছিল, ফরিদপুর, খুলনা, যশোর ইত্যাদিতে অ্যাগ্রারিয়ান স্ট্রাইক বলে যেটা রেকর্ড করা রয়েছে, আসলে গণ আন্দোলন। ওই আন্দোলনের পেছনে যে চন্ডাল নমশূদ্র যা কৃষক মুসলমানরা যেটা করেছিল, তার পেছনে অর্থনৈতিক বা কৃষিক্ষেত্রের ফয়দার কিছু ছিল না, ওটা ছিল আত্মসম্মান অধিকারের আন্দোলন। ঠিক তেমনি 1912 সালে, মানে প্রায় 40 বছর পরে, কেরালায় কৃষি ধর্মঘট শুরু হয়ে গেল। কিন্তু গরিব মানুষ তো, বাংলার কৃষকদের কতগুলো সুবিধা ছিল, সেটা কি? আরে নদী নালার রাজত্ব, ঘাস পাতা, শাক সবজি, মাছ, অঢেল তারা সাস্টেইন করতে পারছিল। তাদের গুরুচাঁদের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন ট্রেড ইউনিয়নের মতন যাদের ক্ষমতা বেশি ছিল তাদের থেকে পয়সা কালেক্ট করে, যাদের পয়সা কম কৃষক তাদের দিয়েছিলেন। এইখানে আয়ঙ্কালী খুব বিপজ্জনক একটা অবস্থার মধ্যে পড়ল। যখনই কৃষি ধর্মঘট বা কৃষি বিদ্রোহ শুরু হলো, জমির মালিক সেই নাইয়াররা তারা ঘোষণা করলে এদের কাউকে আমরা আর কখনো জমি চাষ করতে দেব না। দমেননি আয়ঙ্কালী। তিনি বললেন, তোদের জমি আমরা পা মারাবো না। চলে গেলেন। ঠিক বাংলার মতনই, বাংলায় তো নদী খাল সব জায়গায় রয়েছে, বিল। উনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? সমুদ্র পাড়ে, মাছুয়াদের কাছে, যারা জেলে সম্প্রদায়, তারাও ছোট জাত বলে নিন্দিত, ঘৃণিত, অবহেলিত, সেই জেলেদের কাছে চলে গেল। সেই জেলেদের যে বলল, ভাই আমাদের এই সংগ্রাম, এই যুদ্ধে আমরা তোমাদের সাহায্য চাই।
জেলেরা রাজি হয়ে গেল, বলে ঠিক আছে, তোমরা যতজন কৃষিক্ষেত্র থেকে চলে এসেছ তার প্রতিটি পরিবার থেকে একজন করে আমাদের মাছ ধরা নৌকায় রোজ যাবে। সন্ধ্যের সময় যখন আমরা সব মাছ ধরে ফিরে আসব, যা আমরা পাবো তার একটা ভাগ তোমাদের দেওয়া হবে। এইভাবে আন্দোলনকে তিনি শুধু বাঁচিয়ে রাখলেন তা নয়, বিরাট একটা শক্তিশালী অর্থনীতির একটা অন্য দিগন্ত খুলে আনলেন এবং সামাজিকভাবে দুই দলের অস্পৃশ্যের, যারা জেলে সম্প্রদায়ের সমুদ্রের পাড়ে থাকে এবং যারা কৃষিক্ষেত্রে আয়নকালীদের মতন ভেতরে আছে, তাদের একটা সংঘবদ্ধ সমাজ, কনসলিডেটেড পাওয়ার তৈরি হতে থাকলো। নাইয়াররা ভয় পেয়ে গেল, তারা আপোষ রফায় চলে এলো, যেরকম বাংলায় হয়েছিল। সেই আপোষ রফায় এসে আয়নকালীর হাতে পায়ে ধরে, ভাই তোদের স্কুলে যাবে তোদের ছেলেরা, তোদের স্কুল আমরা কখনো আর পড়াবো না, আমাদের খেতে চাষবাস কর, দেশটা কি উচ্ছন্নে যাবে, আমরা ভাগ টাগ ইত্যাদি যথাযথভাবে তাদের দেব। এই যখন চলছে, বুদ্ধিমান আয়নকালী একটা জিনিস বুঝলেন, যে এই সমস্তর পিছনে প্রধান কলকাঠি বা ষড়যন্ত্রের নায়ক বা হেডকোয়ার্টার বা অফিস ঘর হচ্ছে ওই মন্দির, ওই হিন্দুদের মন্দির, ওই হিন্দুদের ধর্ম, ওই হিন্দুদের শাস্ত্র গ্রন্থগুলো, ওই হিন্দুদের দেব দেবীগুলো। লাথি মেরে দূর করে দাও ওই হিন্দু ধর্ম এবং তাদের দেব দেবীদের। এবং সেই জন্য দেখা যায় কেরলে প্রায় 50% লোক খ্রিস্টান আর মুসলমান, তারা অত্যন্ত ধনবান, ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি। আয়নকালী ডাক দিলেন, চলো আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান হবার জন্য তিনি যখন খুব করে এগিয়ে চলেছেন দৃঢ়তার সঙ্গে, ব্রাহ্মণ্য শক্তি অত্যন্ত কুটিল। তারা সঙ্গে সঙ্গে কি করল, যেমন এখন বর্তমানে ভারতবর্ষে চলছে, হিন্দু হিন্দু ভাই ভাই, মানে অস্পৃশ্য হিন্দু আর ওই যে ব্রাহ্মণ্য হিন্দু, যারা অত্যাচারী এবং অত্যাচারিত, আমরা সব ভাই ভাই। এবং সেই ভাইয়ের দলে তারেক ভাই সব একসঙ্গে নিয়েছে, সমস্ত কিছু কনফিউজ করে দেওয়া। এই কনফিউজ করার খেলা কেরালায় আয়নকালীর সঙ্গে হয়ে গেল। আয়নকালী যখন বললেন আমরা সবাই, উনি তখন অবিসংবাদী নেতা, ওনার কথায় মানুষের প্রাণ দিচ্ছে, আমরা সবাই মুসলমান হব। এই সময়ে ওই বড় বড় হিন্দু নেতা, একজন সাধু সদানন্দ, আরেকজন খুব বিখ্যাত আম্বেদকরবাদীরা চেঁচায় তার নাম নারায়ণ গুরু। আসলে এরা হচ্ছে আপুসে গোসাই, এরা এই বিপ্লবটাকে ঠেকায়। সঙ্গে সঙ্গে এরা নেমে এলো, না না না, কোথায় তুমি ভাই ছেড়ে যাচ্ছ, তোমার মতন ভাই, হ্যাঁ তুমি হচ্ছে আমার প্রাণের ভাই, তুমি যদি ঘর ছেড়ে যাও আমার ঘর শূন্য হয়ে যাব, কেঁদে কেঁদে আমি মরে যাব, আমার চোখ কানা হয়ে যাবে চোখের জলে, তুমি যেও না, তুমি যেতে পারো না, তোমার হাতে পায়ে ধরি, তোমার পা টিপে দেবো, তোমার মাথা টিপে দেবো। এমন শুরু করলো, শেষ পর্যন্ত আয়নকালী সেই ড্রাস্টিক অ্যাকশন আর নিলেন না। তিনি ওই ডিভাইন স্লেভ হয়ে থাকলেন শেষ পর্যন্ত হিন্দুদের ঘরে।
আর নারায়ণ গুরু কি বললেন, আরে ছাড়ো না, আমরা তো ওই বামুনদের শিবের পুজো করব না, আমরা আমাদের শিবের মন্দির বানিয়ে নেব, ইরাওয়া শিব থাকবে, পলিয়াদের শিব থাকবে, ওদের শিব পুজো করতে আমরা যাব না, এইভাবে ছেড়ে দিলেন। কিন্তু তবু উনি নিজের আইডেন্টিটিটা রক্ষা করবার জন্যে 1907 সালে কি করলেন, সাধুজন পরিপালন সঙ্গম, আমাদের একটা নিজস্ব সঙ্গম, নিজস্ব সাধু, আমরা আলাদা, হিন্দু নই, এইভাবে চললেন। আর শুধু এটা তো নয়, ততদিনে বাংলার আন্দোলন সব দিকে ছড়িয়েছে, আমাদের সেপারেট ইলেক্টোরেট চাই, আমাদের রিপ্রেজেন্টেশন চাই, আমরা রাজা হব, ভোট আমার, রাজ আমার। আয়নকালীও শুরু করলেন, ভাই আমাকে তোমার এই রাজার দরবারে অধিকার দিতে হবে, আমার রিপ্রেজেন্টেশন দিতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশন কোথায়? শেষ পর্যন্ত সেই 1907 সালের ওই সাধুজন পরিপালন সঙ্গমের পরে ওনার এই আন্দোলনও সাকসেসফুল হলো। 1911 সালে তিনি শ্রীমূলম প্রজা সভা, ওই রাজার যে সভা, কাউন্সিল, তার নাম ছিল শ্রীমূলম প্রজা সভা, সেই প্রজা সভাতে তাকে নমিনেট করা হলো এবং 1912 সালে সেই কাউন্সিলে দাঁড়িয়ে অস্পৃশ্য নেতা বীর আয়ঙ্কালী এক অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, সেগুলো তলিয়ে গেছে অনেকখানি জলের তলায়, তবুও পাওয়া যাবে, কেরলে আছে, সেগুলো এনে আমাদের জানা দরকার। এই সমস্ত বীরদের আমাদের পুজোর আসনে বসিয়ে জয়ধ্বনি দেওয়া দরকার। এই কথার সঙ্গে আমি আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।